ডক্টর শফিক আপনি বলছেন যে লজ্জা পান, জামাত ইসলাম তো এখন পর্যন্ত ৭১-এর যে তাদের অপরাধ স্বীকার করেনি। আগে স্বীকার করুন যে ৭১-এ আপনারা অন্যায় করেছেন, অসংখ্য এই রাজাকার বাহিনী আলবদর বাহিনী তৈরি করে অনেক লুটপাট করেছেন, অসংখ্য মহিলাকে পাকিস্তানি আর্মির হাতে তুলে দিয়েছেন ধর্ষণের জন্য। এই অপরাধকে স্বীকার করুন, তারপরে লজ্জা 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 গ্রহণ করুন, আর তারপর লাজুক লাজুক কণ্ঠে কথা বলুন। কিন্তু আপনারা তো অপরাধ স্বীকার করেননি। আপনাদের যে বিভিন্ন ছাত্র ইসলামী ছাত্র শিবির যেসব কর্মকাণ্ড করেছে আলবদলে, আমি তো তখন একজন মুক্তিযোদ্ধা, তরুণ মুক্তিযোদ্ধা, আমি তো দেখেছি যে কীভাবে তারা দলে দলে আলবদর আল শামস বাহিনীতে যোগদান করেছে। সেগুলো আগে স্বীকার করুক যে আমি অপরাধ করেছি। পাকিস্তান যেমন এখন অপরাধ স্বীকার করেনি, ঠিক জামাত ইসলামের সেই ৭১-এর কর্মকাণ্ডের জন্য অপরাধ স্বীকার করেনি। অপরাধ স্বীকার করুন, তারপরে লজ্জা গ্রহণ করুন। ৭১-এ একটা সংগঠন করতাম যেটা বলতে লজ্জা হয়। জামাতের আমির একটি জনসভায় এমন বক্তব্য রেখেছেন, এই বিষয়কে আপনি কিভাবে দেখছেন? ডক্টর শফিক যেমন ডক্টর, আমারই সহকর্মী, সম্ভবত আমার জুনিয়র হবে। ডক্টর শফিক যখন ৭১-এ তখন তো আর তরুণ ছিল। তখন জামাত ইসলামী, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলি, একটা সন্ত্রাসী সংগঠন ছিল, যুদ্ধাপরাধী। অনেক অনেক নেতাকে শেখ হাসিনা ফাঁসি দিয়েছে যুদ্ধাপরাধী দায়ে। জানি না, এটা বিতর্কিত রায় ছিল। আসলে এই ধরনের শাস্তি দেওয়া, ওনাদের মতো নেতাদেরকে শাস্তি দেওয়া হাসিনার জন্য এটা একদমই অন্যায় হয়েছে। এটা কিন্তু বিএনপি একটি প্রতিবাদও করেনি, জামাতও একটি প্রতিবাদ করেনি। একটি কোনো রকমের সেই যে উদ্ভট গল্প বলল যে চাঁদে নাকি দেলোয়ার হোসেন সাঈদীকে দেখতে পেয়েছে, এই ধরনের জামাতের কাছে আশা করা যায় না। জামাত তো একটা সাধারণ দলের মতো না, ক্যাডার ভিত্তিক সংগঠন। তো এখন আপনি যে বলছেন ডক্টর শফিক, আপনি বলছেন যে লজ্জা পান, জামাত ইসলাম তো এখন পর্যন্ত ৭১-এর যে তাদের অপরাধ স্বীকার করেনি। আগে স্বীকার করুন যে ৭১-এ আপনারা অন্যায় করেছেন, অসংখ্য এই রাজাকার বাহিনী আলবদর বাহিনী তৈরি করে অনেক লুটপাট করেছেন, অসংখ্য মহিলাকে পাকিস্তানি আর্মির হাতে তুলে দিয়েছেন ধর্ষণের জন্য। এই অপরাধকে স্বীকার করুন, তারপরে লজ্জা 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 গ্রহণ করুন, আর তারপর লাজুক লাজুক কণ্ঠে কথা বলুন। কিন্তু আপনারা তো অপরাধ স্বীকার করেননি। আপনাদের যে বিভিন্ন ছাত্র ইসলামী ছাত্র শিবির যেসব কর্মকাণ্ড করেছে আলবদলে, আমি তো তখন একজন মুক্তিযোদ্ধা, তরুণ মুক্তিযোদ্ধা, আমি তো দেখেছি যে কীভাবে তারা দলে দলে আলবদর আল শামস বাহিনীতে যোগদান করেছে। সেগুলো আগে স্বীকার করুক যে আমি অপরাধ করেছি। পাকিস্তান যেমন এখন অপরাধ স্বীকার করেনি, ঠিক জামাত ইসলামের সেই ৭১-এর কর্মকাণ্ডের জন্য অপরাধ স্বীকার করেনি। অপরাধ স্বীকার করুন, তারপরে লজ্জা গ্রহণ করুন, লজ্জিত কণ্ঠে কথা বলুন। মির্জা আব্বাস বলেছেন সাঙ্গপাঙ্গ সহ শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে, ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনাকে ফেরত আনা কি আদৌ সম্ভব? শেখ হাসিনা, আমি প্রথমে মির্জা আব্বাসের সাহেবের কথা বলছি, উনি আমার বড় ভাই তুল্য একজন লোক। তো মির্জা আব্বাস আরও বলিষ্ঠভাবে কথা বলতে হবে, কারণ এখন অনেকে অনেক কথা বলছেন যে এরা নাকি বিএনপির অনেক নেতা নাকি ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, যদিও মির্জা আব্বাস সম্ভবত নয়, কারণ উনি একজন বলিষ্ঠ নেতা। কিন্তু শেখ হাসিনা কিভাবে পালিয়েছে আমরা দেখেছি, কিন্তু সাঙ্গপাঙ্গরা কীভাবে পালানো। বিএনপির তখন সব নেতাই সক্রিয়, তাদেরকে ধরে দিতে পারলো না। আমরা দেখেছি যে মোজাম্মেল বাবু আর শ্যামল দত্তকে জনগণ ধরিয়ে দিয়েছে, তারপরে কালামানিক, বিচারপতি কালামানিককে জনগণ ধরিয়ে দিয়েছে। আপনারা ধরতে পারলেন না কেন? সাঙ্গপাঙ্গরা পালিয়ে গেল কেন? কীভাবে? আপনি তো সারা বাংলাদেশে আপনার নেতাকর্মী ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে সাঙ্গপাঙ্গরা পালিয়ে গেল, সবাই এদেরকে তো সবাই চেনে। ধরেন আমার দেশের যে নজরুল ইসলাম বাবু, এরকম অনেক এমপি পালিয়ে গেছে ভারতে, অনেক। তারপরে যে আসাদুজ্জামান খান কামাল এমপি, এদেরকে মির্জা আব্বাসের দলের লোকজন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা ধরতে পারলো না। একজনকে ধরে পুলিশের হাতে সমর্থন করতো। তারপরে যা হোক, তারা কারো কারো সহযোগিতা তারা পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়ে ভারতে বসে বসে তারা নাকি কলকাতার রাজারহাটে মাঝে মাঝে মিটিং করে বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তো মির্জা আব্বাস সাহেবের কথার সঙ্গে আমি একমত যে শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনার পুরো সাঙ্গপাঙ্গকে বাংলাদেশে পাঠাতে হবে বিচারের জন্য। এবং এখানে একটা কথা বলে রাখি, মির্জা আব্বাস সাহেবের
মানে জ্ঞাতার্থে যে এদের বিচার না করে কোনো নির্বাচন হবে না। হাসিনার বিচার হবে, হাসিনার বিচার কার্যকর হবে, হাসিনার সাঙ্গপাঙ্গদের বিচার হবে, তারপরে নির্বাচন হবে। এদের নির্বাচন না, এদের বিচার না কার্যকর করে নির্বাচন হলে পরবর্তী যেই সরকারে আসুক, বিএনপি আসবে না, জামাত আসবে না, ছাত্রদের দল আসবে, তারা বিচার করবে কি করবে না আমরা জানি না। দেখা যাবে হাসিনা হয়তো সাধারণ ক্ষমা পেয়ে গেছে, এমন হতে পারে, আল্লাহ না করুক। কিন্তু এই যে তার হাতে যে এত রক্ত জমে আছে, সালমান রহমান, এরা যদি মুক্তি পেয়ে যায়, এদের যদি বিচার না হয়, তাহলে এর মতো দুর্ভাগ্য 2000 ছাত্র জীবন দেওয়াটা একদম অনর্থক হয়ে যাবে। সুতরাং এই ছাত্রদের জীবন দেয়া, অসংখ্য ছাত্র জনতা এখনও বিছনায় কাতরাচ্ছে, তাদের সঙ্গে অবিচার করা হবে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের বিচার না হয়। এবং তারা বিচার চায়, বিচার হবে তারপর নির্বাচন। আমি সংস্কার বুঝি না, আমি চাই বিচার, তাদের উপযুক্ত বিচার। কারণ আলী সাহেব, একটা বিপ্লব, এটা তো একটা বিপ্লব হয়েছে 5ই আগস্ট। বিপ্লবের পর ফরাসি বিপ্লব বলুন, ইরানের বিপ্লব বলুন, আরও অনেক দেশে বিপ্লবের পরে সঙ্গে সঙ্গে, এবং ওবায়দুল কাদের বলেছিল কি যে আওয়ামী লীগের পতন হলে 10 লক্ষ লোক মারা যাবে, তোফায়েল বলেছিল 30 লক্ষ লোক মারা যাবে, কোথাও একটি লোক তো মারা গেল না। ওদের তো সবাইকে ফাঁসি দণ্ডিত করা উচিত ছিল। কারা এদের আশ্রয় দিয়ে বাংলাদেশে, অনেক শোনা যায় ওবায়দুল কাদের নাকি 3 মাস বাংলাদেশে রয়ে গেছিল। কীভাবে থাকে? বিএনপি নেতাকর্মীরা কোথায়, তারা ধরে দিতে পারলো না। এদের বিচার হবে, তারপর নির্বাচন হবে। কারণ না তো শহীদের 2000 শহীদের রক্ত, কিন্তু শুধু মানে শুধু কাঁদবে তারা ওপারে বসে। তাদের আত্মার শান্তির জন্য এই উপযুক্ত বিচার হাসিনা এবং হাসিনার সহকর্মী এবং যারা যাদের গুলি করে হত্যা করেছে তাদের বিচার হবে, তারপর নির্বাচন হবে। আমি এটাই ছাত্রদের সঙ্গে এইটা আমি একমত। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। কারণ তারা যে ভূমিকা রেখেছে, এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব, সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি,
সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।